idea of sickness perceived in our materia medica must be the idea of sickness in man. সবার আগে এই আইডিয়াটা আমাদের মাথায় রাখতে হবে। আইডিয়া অফ সিকনেস পারসিভ বলেছে, মুখস্থ নয় কিন্তু। রিমেম্বারিং কথাটা বলেনি, পারসিভ ইন আওয়ার মেটেরিয়া মেডিকা মাস্ট বি দ্য আইডিয়া অফ সিকনেস ইন ম্যান। সেটাই সিকনেসের হচ্ছে আইডিয়া। প্রপার অ্যাডজাস্টমেন্ট অফ দ্য সিমিলার রেমেডি উইল কনস্টিটিউট দ্য আর্ট অফ হিলিং। এরপরে কি করব? প্রপার অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্টমেন্ট অফ সিমিলার রেমেডি। পেশেন্ট যখন আমাদের কাছে তার কষ্টের কথা বলবে, সেই কষ্টগুলো থেকে আমি যে এসেন্সটা কালেক্ট করব, সেই এসেন্সের সাথে মেটেরিয়া মেডিকার এসেন্সটাকে ম্যাচ করাবো, করে সিলেকশন করব। এবং এটাই হচ্ছে আর্ট অফ হিলিং। Prescribing for the results of disease causes changes in the results of disease, not in the sickness, except to hurry its progress. পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তার সিমটমের কথা বলে, আমরা যদি সেই সিমটমটাকে শুনে ওষুধ দিই, তাহলে সেটা কি হবে? সেটা হবে প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্টস অফ ডিজিজ ক্যান চেঞ্জেস ইন দ্য রেজাল্টস অফ ডিজিজ বাট নট ইন দ্য সিকনেস। সিক ম্যানটাকে আমি তখন ধরতে পারলাম না। এই প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্টস অফ ডিজিজ সেটা দুদিক থেকেই হতে পারে। একটা হচ্ছে সেই সময়কার অল্টার মেন্টাল স্টেটও প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্টস অফ ডিজিজ হতে পারে, বা সেই সময় তার ফিজিক্যাল সিমটমও প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্টস অফ ডিজিজ হতে পারে। মানুষটা তো এমনিতে খুব ঠান্ডা মেজাজের, কিন্তু সে যখন কোনো রোগ ভোগে তখন সে তিরিক্ষি মেজাজের হয়ে যায়। এটা তো অল্টার মেন্টাল স্টেট সেই মুহূর্তের। আমি এই অল্টার মেন্টাল স্টেটের পালসেটিলার পেশেন্ট, কিন্তু সেই সময়কার ইরিটেবিলিটি দেখে আমি ক্যামোমিলা প্রেসক্রিপশন করলাম। অল্টার মেন্টাল স্টেটটাকে ধরলাম, ক্যামোমিলা এলো রুব্রিক ধরে, এবং ক্যামোমিলা প্রেসক্রিপশন করলাম, বা ল্যাকেসিস প্রেসক্রিপশন করলাম। অ্যাকচুয়ালি ল্যাকেসিসের পেশেন্ট তো নয়, বা ক্যামোমিলার পেশেন্ট তো নয়। ল্যাকেসিস বা ক্যামোমিলা প্রেসক্রিপশনটা তাহলে নিশ্চয়ই ম্যান্টার এসেন্সের সাথে ম্যাচ করবে না। আর সেই সময় যদি আমি ফিজিক্যাল সিমটম নিই, ফিজিক্যাল সিমটমও ইনার ম্যানের সাথে সবসময় ম্যাচ করবে না। তার ফলে কি হবে? তার ফলে হবে প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্টস অফ ডিজিজ হয়ে যাবে। এবং প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্টস অফ ডিজিজ ক্যান চেঞ্জেস ইন দ্য রেজাল্টস অফ ডিজিজ বাট নট ইন দ্য সিকনেস এক্সেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস। এইটা আমি যদি বারবার করতে থাকি, বারবার যখনই পেশেন্ট আসে তখনই আমি শুধু ওই সুপারফিশিয়ালি ম্যাচ করে ওষুধ দিতে থাকি, তাহলে বারবার প্যালিয়েশনে ব্যাপারটা সাপ্রেশন হয়ে যাবে। কিন্তু এটা যদি আমি ২-১ বার করি, এবং আমার মেডিসিনের নলেজ যদি আমাকে গাইড করে, মেডিসিনটা সবার আগে দরকার, যে আমি যদি এখানে সাপ্রেস করি, এইভাবে প্রেসক্রিপশন করি, সেটা খুব ভয়ানক জায়গায় যাবে না। যেমন আমার কাছে একটা শ্বাসকষ্টের, একটা স্কিন ডিজিজের পেশেন্ট এলো। তার সারা গায়ে স্কিন ডিজিজ হয়েছে নতুন করে। প্রায় ৬ মাস ধরে আছে। কিন্তু পেশেন্ট বলছে, এই স্কিন ডিজিজের জন্য কিন্তু আমার মনে হয় আমার কিন্তু এখন শ্বাসকষ্টটা অনেক কম আছে। সেক্ষেত্রে আমি যদি স্কিন ডিজিজটাকে ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সুপারফিশিয়ালি কমানোর চেষ্টা করি, তাহলে কিন্তু তার আবার শ্বাসকষ্ট ফিরে আসবে। যদি তাই হয়, তাহলে কি হবে? তাহলে প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্টস অফ ডিজিজ ক্যান চেঞ্জেস ইন দ্য রেজাল্টস অফ ডিজিজ। আমার স্কিনের সিম্পটম গুলো কমে গেল, বাট নট ইন দ্য সিকনেস। মানুষটার কোনো পরিবর্তন হলো না। এক্সেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস। শুধু ওর প্রোগ্রেসটাকে ত্বরান্বিত করলো। সে এবার আরো বেশি শ্বাসকষ্টতে ভুগতে শুরু করলো। তা আমরা যে স্টেটই নিই না কেন, অল্টার মেন্টাল স্টেটও নিই বা ফিজিক্যাল সিম্পটম নিই, যাই নিই না কেন, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্টস অফ ডিজিজ হয়ে যেতে পারে।
কিন্তু আমার যদি ডিপার মেডিসিনাল নলেজ থাকে যে পালসিটিলার পেশেন্ট পেইনফুল কন্ডিশনে অনেক ক্ষেত্রেই ওই রকম ভাবে আমার কাছে প্রেজেন্ট করতে পারে, তাহলে আমি কিন্তু তাকে পালসিটিলাই দেবো। কারণ আমি তার জার্নিটা জানি। তার টোটাল ব্রাঞ্চেস অফ সিম্পটমের কিভাবে ফ্লারিশ করে সেটা আমি জানি। গো ব্যাকটা আমাকে এই আইডিয়াতেই নিয়ে যায় যে মানুষটা কেমন ছিল, আজকে মানুষটা কেমন হয়েছে, তার সিম্পটমের গতি প্রকৃতি কেমন, সিম্পটম গুলো তার কিভাবে এসছে। গো ব্যাকটা আমাকে সেই আইডিয়াই দেয়। অবশ্যই মেট্রিয়া ডিপেস্ট নলেজও আমাকে সেই আইডিয়া দেয়। মেট্রিয়া ডিপেস্ট নলেজ ছাড়া আমরা তো গো ব্যাকে যেতে পারবো না। আমাদের মনে কিছু নেই, আমাদের মাইন্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। আমাদের সবার আগে কাজ হচ্ছে সেই ব্ল্যাঙ্ক মাইন্ডে প্রত্যেকটা ওষুধের একটা করে ইমেজ তৈরি করা। প্রত্যেকটা ওষুধের ইমেজ যখন আমাদের ব্রেনে তৈরি হয়ে গেল, সেই ইমেজ ফাইলগুলো ব্রেনে স্টোর রইল। এরপরে যখন পেশেন্ট আমাদের কাছে এলো, সেই পেশেন্টের সিক ইমেজটা আমি মেডিসিনের ইমেজের সাথে ম্যাচ করে ওষুধ দিতে পারবো এবং তখনই সঠিক প্রেসক্রিপশন করা যাবে। শান্তনুদা, হুম, বলছি এই যে কনসেপশনটা তুমি বললে, যেটা হচ্ছে এই যে তুমি তার গো ব্যাকের কনসেপশনটা, সেখানে একটা কোশ্চেন তো আমাদের অ্যারাইজ করে, সেটা হচ্ছে তাহলে লেয়ার ফরমেশন। মানে ধরো এখন তার ক্যালকেরিয়া কার্বের লেয়ার রয়েছে, তার উপর পালসেটিলা, তার উপর সালফার, হোয়াট এভার মেবি মেডিসিন রয়েছে। তো এখন কোন লেয়ারটা রয়েছে সেইটার উপর আইডিয়া করে মেডিসিনটা দেবো, নাকি না তার মূল যে পেশেন্টটা রয়েছে সেটার উপর আইডিয়া করে মেডিসিনটা দেবো? আচ্ছা, আচ্ছা, ঠিক, ভালো প্রশ্ন। এখন ব্যাপার হচ্ছে যে ধরো আমি ক্যালকেরিয়া কার্ভের লেয়ার নিয়ে জন্মেছি। আমি যখন ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়েছি, আমার মধ্যে ছিল ক্যালকেরিয়া কার্ভের লেয়ার। পরবর্তী ক্ষেত্রে আমার কাছে আমি যখন কলেজ যাওয়া শুরু করলাম, তখন আমার মধ্যে লাইকোপোডিয়ামের লেয়ার তৈরি হলো এবং কলেজ থেকে বেরিয়ে এসে আমি যখন কর্মসূত্রে আবদ্ধ হলাম, তখন আমার মধ্যে সালফারের লেয়ার তৈরি হলো। তুমি যখন আমার কেস টেকিং করবে, তখন আমার মধ্যে সালফারের সিমটম পাবে, ক্যালকেরিয়া সিমটম পাবে, লাইকোপোডিয়ামের সিমটম পাবে, তিনটেরই সিমটম পাবে। আমাদের ভুলটা এই জায়গায় হয়ে যায়। তিনটেরই সিমটম কিন্তু আমরা পেশেন্টের মধ্যে পাবো। তার কারণ হচ্ছে আমার মধ্যে এই বেসিক রেমেডি গুলো তিনটেই লেয়ার ফরমেশন করে আছে। এর মধ্যে দেখতে হবে যে কোন মেডিসিনটার সব থেকে বেশি সিমটম আমার মধ্যে দিচ্ছে। সেটা ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, সব মিলিয়ে কোন মেডিসিনটা সব থেকে বেশি সেন্টার অফ গ্র্যাভিটি আছে এই তিনটের মধ্যে, আমাকে সবার আগে সেই মেডিসিনটা দিতে হবে। যার মধ্যে তিনটে মেডিসিনের মধ্যে সব থেকে বেশি যার ফ্লেভারটা আমি পাবো, আমাকে সেই মেডিসিনটা দিতে হবে সেই মুহূর্তে। ধরো তিনটে ধূপ জ্বলছে, তিনটে ধূপের মধ্যে একটা ধূপের গন্ধটা ভীষণ চড়া বা উগ্র। তা আমি যখন গন্ধটা স্মেল যখন পাবো, তখন কিন্তু আমি সব থেকে চড়া ধূপের গন্ধটাই পাবো, উগ্র ধূপের গন্ধটাই আমি সবার আগে পাবো। এবং উগ্র ধূপটাকে যখন আমি নিভিয়ে দেব, তখন কিছুক্ষণ পরে আমি আর অন্য ধূপের স্মেলটা পাবো। তা আমার কাছে যখন পেশেন্ট এলো, সেই মুহূর্তে পেশেন্টের হোলিস্টিক অ্যাপ্রোচে কোন ফ্লেভারটা সব থেকে আপার মোস্ট, সেটাকে জাজ করতে হবে। পেশেন্ট ছোটবেলা থেকে চিলি ছিল, পেশেন্ট মোটাসোটা ছিল, পেশেন্ট ডিম খেতে ভালোবাসতো, পেশেন্টের ঠান্ডা লাগার ধাত ছিল, পেশেন্টের মাইলস্টোন ডিলে ছিল। এরপরে পেশেন্টের এগুলো পাস্ট হিস্ট্রিতে তুমি পেলে। তারপরে যখন পেশেন্ট কলেজ যেতে শুরু করলো, তখন পেশেন্টের মধ্যে একটা কম্পিটিশন এলো, তার মধ্যে একটা ফিয়ার তৈরি হলো, তার মধ্যে
হার্ড টু ইনফিরিয়র কাইন্ড টু সুপিরিয়র হলো সে কি করছে, সে তার থেকে যারা একটু কম তাদের কাছে একটা বসিং কোয়ালিটি দেখাচ্ছে, এবং যারা তার থেকে কম নয়, যারা তার থেকে সুপিরিয়র তাদের কাছে চুপ করে থাকছে, এবং আমাকে কিছু করতে হবে একটা অ্যাম্বিশন তার মধ্যে তৈরি হয়েছে, তার মধ্যে ফিয়ার আছে, কাওয়ার্ডিশনেস আছে। এটা পরবর্তী ক্ষেত্রে সে যখন কলেজে পড়াশুনো করছে তখন তার মধ্যে এটা তৈরি হলো, এবং সে একটা চাকরি পেল। এবং চাকরিতে যাওয়ার পরে তার মধ্যে সে যখন আস্তে, আস্তে প্রমোশন পেয়ে যখন একটা জায়গায় এলো, তখন তার মধ্যে ওয়েলথ তৈরি হলো। আমি যা জানি আমার মতো কেউ জানে না। আমার মধ্যে একটা ইগোটিজম আছে। আমার এখন ভীষণ গরম কাতর হয়ে গেছে। মিষ্টি খেতে ভালোবাসে। আমি শুধু আমার কথাটাই বলি। দেখো, লাইকোপোডিয়াম তো বসিং কোয়ালিটি আছেই, এবং লাইকোপোডিয়াম যা বলে, লাইকোপোডিয়ামের কথা শুনতে অন্যকে বাধ্য করে। সালফারও তাই। সালফার হচ্ছে সবসময় নিজের কথা বলে। সালফার কিন্তু গুড লিসেনার নয়। সালফার হচ্ছে গুড স্পিকার। লাইকোপোডিয়ামও গুড স্পিকার, গুড লিসেনার নয়। তাহলে সালফার যখন গুড স্পিকার, আমার কথাই শুনতে হবে, আমার কথা শুনেই চলতে হবে, আমি যেটা বলছি ঠিক বলছি, তুমি আমার থেকে ভালো জানো না, ইত্যাদি ইত্যাদি কোয়ালিটি তার মধ্যে তখন তৈরি হলো। এই অবস্থাতে এসে আমি কখনো ক্যালকিরিয়া কার্ভের কথা ভাববো না। যদিও তার হিস্ট্রিতে বা তার ছোটবেলা থেকে বড় হওয়ার মধ্যে আমি ক্যালকিরিয়া কার্ভের একটা ফেস পেয়েছিলাম। আমি তার মধ্যে লাইকোপোডিয়ামের ফেস পেয়েছিলাম। আমি আজকে তার মধ্যে সালফারের ফেস পাচ্ছি। এই সালফার আর লাইকোপোডিয়াম এত পাশাপাশি যে দুটোর মধ্যে পার্থক্য করাটা একটু সমস্যা হয়ে যায়। এই জায়গাটা সালফার যখন একটা জায়গাতে পৌঁছে যাবে তখন ওর ডোন্ট কেয়ার অ্যাটিটিউড থাকবে। লাইকোপোডিয়াম কিন্তু তখনও হার্ড টু ইনফিরিয়র কাইন্ড টু সুপিরিয়র থাকবে। তার কারণ হচ্ছে সে জানে তার ভেতরের উইকনেস একটা আছে। তার মধ্যে একটা কাওয়ার্ডিশ নেচার তার মধ্যে তখনও আছে। কিন্তু সালফারের মধ্যে কিন্তু সালফার তো বোল্ড। কাওয়ার্ডিশ নেচার কিন্তু, কারণ তখন সে জায়গাটা যে পোস্টটা বিলং করছে, সে যা কাজ করছে, সেই অফিসের বস, এবং সে অন্য কারোর কথা শোনে না। কারণ সে কাজ করতে গিয়ে সে দেখেছে যে সে যেটা বলে সে ঠিকই বলে। তার মধ্যে কনফিডেন্স এমন তৈরি হয়েছে, চরম কনফিডেন্স, যে সালফারের মতোই তার অ্যাটিটিউড হয়ে গেছে। তো আমাকে তখন সালফারের কথা সবার আগে ভাবতে হবে। কারণ সালফার হচ্ছে আপার মোস্ট লেয়ারে আছে। সালফারের হাতের তলা জ্বালা আছে, পায়ের তলায় জ্বালা আছে, মিষ্টি খেতে ভালোবাসে, গরম কাতুল, স্নান করতে চায় না, ইত্যাদি, ইত্যাদি দেখে আমি তখন কিছু ফিজিক্যাল সিম্পটম, কিছু মেন্টাল এসেন্স নিয়ে আমি তাকে সালফার প্রেসক্রিপশন করব। এবং সালফার প্রেসক্রিপশন করার পরে এই স্টেটটা চলে গিয়ে আমার কাছে লাইকোপোডিয়ামের স্টেটগুলো বেশি, বেশি করে আসতে থাকবে বিকেলের দিকে। তখন দেখা যাবে যে সালফার ওষুধটা পড়ার পরে তার অনেকটা অংশ ভালো হয়ে গেল। সে বলবে তখন, "ডাক্তারবাবু, আমার যেমন আগে বিকেলে গ্যাস অম্বল হতো না, এখন আবার গ্যাস অম্বলটা হচ্ছে। গ্যাস অম্বলের কিন্তু আমার কোনোদিন সমস্যা ছিল না। আগে যখন আমি পড়াশুনো করতাম তখন আমার গ্যাস অম্বল হতো। বিকেলের দিকে পেটটা ফুলে উঠছে। আমার পায়খানাতে কনস্টিপেশন এসছে, যেটা তো দীর্ঘদিন ছিল না। এখন দেখি কনস্টিপেশন এসছে। কনস্টিপেশনের স্টুলের ওই বিশেষ ক্যারেক্টার, ফার্স্ট পার্টটা হার্ড, পরের পার্টটা সফট। মিষ্টির প্রতি আমার আসক্তি বাড়ছে। আমি কিন্তু ডাক্তারবাবু এরকম ছিলাম না। এখন মেজাজ হারিয়ে ফেলছি। বাড়িতে তো আমার ভীষণ মেজাজ। সবাই বলছে, তোমার মেজাজ এত হয়ে যাচ্ছে কেন? বাড়িতে হয়ে যাচ্ছে। কিন্তু অফিসেও আমার নিচু যারা রয়েছে তারাও বলছে যে, তোমার মেজাজ বেড়ে যাচ্ছে। সালফার এরকমভাবে মেজাজ দেখায় না। এই ছোট, ছোট জায়গাগুলো থেকে আমরা ওষুধগুলোকে যখন চিনে যাব, তখন আমরা বুঝতে পারবো, না সালফারের স্টেটটা সরে গিয়ে এখন লাইকোপোডিয়ামের স্টেটটা চলে এসছে। সেক্ষেত্রে শুধু যে আমি পেশেন্টের মেন্টাল সিম্পটম কিছু নিলাম, সবসময় যে আমাদের মেন্টাল নিতেই হবে, মেন্টাল ছাড়া চলবো না, এটা কিন্তু একদম নয়। আমাদের ইন্টারনাল এসেন্সটাকে, পেশেন্টের এসেন্সটাকে ধরতে হবে। মাইন্ডের সাথে বডির কানেকশন না করাতে পারলে টোটালিটি হবে না। মাইন্ডের সাথে বডির কানেকশন আমাকে করাতেই হবে। তার কারণ হচ্ছে, কেন সাহেব তো বলেছেন যে আমাদের উইল বডি ফরমেশন করে। এই উইল যখন আমাদের বডি ফরমেশন করছে,
তার মানে হচ্ছে আমাদের মাইন্ড বডি দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। উইল আন্ডারস্ট্যান্ডিং ম্যানুফ্যাকচার দ্য বডি। উইল আন্ডারস্ট্যান্ডিং যখন ম্যানুফ্যাকচার দ্য বডি হয়, তখন আমাদের হোলিস্টিক অ্যাপ্রোচে মানুষটাকে ধরতে হবে। অবশ্যই আমরা মেন্টাল সিম্পটমের গুরুত্বটা বেশি দেবো, কারণ হচ্ছে মাইন্ড ইজ দ্য কি টু দ্য ম্যান। মাইন্ড হচ্ছে মানুষটার কি এবং মানুষটার চাবি। মাইন্ড না বুঝতে পারলে কিন্তু আমরা মানুষটাকে, রিয়েল নেচারটাকে ধরতে পারবো না। সেই জন্য আমাদেরকে সব দিক থেকে বুঝতে হবে যে মানুষটাকে, রিয়েল সিক ম্যান ইজ প্রায়র টু দ্য সিক বডি। সে আমার কাছে যাই সিম্পটম নিয়ে আসুক না কেন, আমরা রিয়েল সিক ম্যানটাকে তখন বুঝতে পারবো এবং পেরে তখন লাইকোপোডিয়াম দেবো। লাইকোপোডিয়াম দেওয়ার পরে অটোমেটিক্যালি অনেক ক্ষেত্রে ক্যালকেরিয়ার লেয়ার তৈরি হয়ে যাবে। ক্যালকেরিয়ার সিম্পটম আসতে শুরু করবে। ক্যালকেরিয়ার মডালিটিস বলবে যে আগে তো এরকম ঘাম ছিল না ডাক্তারবাবু, এখন কেন এত ঘাম হচ্ছে? আগে তো আমি ডিম খেতাম না, কিন্তু এখন তো আমার ডিমের প্রতি আসক্তি বাড়ছে। ইত্যাদি, ইত্যাদি। ক্যালকেরিয়ার যা, যা সিম্পটম আছে পরবর্তী ক্ষেত্রে কিছু ফিজিক্যাল সিম্পটম দেওয়া শুরু করবে এবং তার সাথে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে। এই জায়গাটা হচ্ছে সবথেকে বড় কথা। পেশেন্টের সাইন অফ ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। পেশেন্টের এনার্জি বাড়বে, পেশেন্টের আগের থেকে স্টুল ভালো হবে, পেশেন্টের স্লিপ ভালো হবে, পেশেন্টের এনার্জি প্যাটার্ন ভালো হবে। পেশেন্ট আগে যেমন চট করে বিভিন্ন একটু সর্দি কাশি বা একটু ওয়েদার চেঞ্জ হলে বা একটু খাওয়া দাওয়া অনিয়ম হলে যেভাবে ভুগতো, এখন কিন্তু সেভাবে ভোগে না। বরঞ্চ ভুগবে কোথায়? ভুগবে হচ্ছে বলবে ছোটবেলাতে আমার খুব সর্দি লাগতো, ঠান্ডা লাগতো। এখন হয়তো আবার সেই সর্দি লাগার ধাতটা তার মধ্যে চলে এসছে, অ্যালার্জিক রাইনাইটিস চলে এসছে। এখন বৃষ্টিতে ভিজলে চট করে ঠান্ডা লেগে যায়। এটা কিন্তু বেটার সাইন। এটা কিন্তু রোড টু দ্য হেলথ এ আছে পেশেন্ট এবং লেভেল অফ হেলথ এর ইমপ্রুভমেন্ট হলো পেশেন্টের। পেশেন্ট আগের থেকে অনেক বেশি হেলদি হয়ে এসছে। আমার কাছে যখন পেশেন্টের লেয়ার ফরমেশন করে এলো, তখন আমরা সুপার মোস্ট লেয়ারটাকে, সবথেকে ওপরের লেয়ারটাকে ভেবে সেই মতো করে ওষুধ দেব। এবং আমরা তো জানি যদি একটা বড় ড্রাগ যদি একটা নক্ষত্র হয়, তার চারপাশের অনেক ড্রাগগুলো গ্রহের মতো ঘোরাফেরা করে। এই বেলেডোনাস, অ্যামোনিয়াম, হায়াসায়ামাস ইত্যাদি ওষুধগুলো ক্যালকেরিয়ার চারপাশে, ক্যালকেরিয়াকে সেন্টার করে চারপাশে ঘোরে। এই ওষুধগুলো খেয়ে পেশেন্ট অনেক ভালো আছে। কিন্তু কোনো না কোনো সময় এই ওষুধগুলো কিন্তু বেসিক মেডিসিন নয়। যদিও পেশেন্ট অনেক ভালো আছে। সাধারণত কি হয়? সাধারণত হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ বা লাইকোপোডিয়াম, এই ওষুধগুলো হচ্ছে মানুষের বেসিক কনস্টিটিউশন, বেসিক রেমেডি এবং মোর হেলদি কনস্টিটিউশন। এই বেসিক রেমেডি গুলো বা বেসিক কনস্টিটিউশনের মেডিসিন গুলো কিন্তু অন্যান্য ওষুধগুলো থেকে কিন্তু অনেক বেশি হেলদি। আর এই হেলদি হওয়ার জন্য এরা কিন্তু চট করে বিভিন্ন রোগ ভোগে ভোগে না। ক্যালকেরিয়া কার্ভ যদি আমরা দেখি, তাহলে ছোটবেলা থেকে আমৃত্যু পর্যন্ত খুব একটা রোগ ভোগে ভোগে না সাধারণত। তার কারণ হচ্ছে এরা বেসিক রেমেডি, অনেক মোর হেলদি। তো এরা যদি রোগ ভোগে না ভোগে, এদের মধ্যে হঠাৎ করে যদি একটা রাস্ট্রাক্সের স্টেট তৈরি হয়ে যায় এবং আমি যদি সেই স্টেটটাকে সরিয়ে দিতে পারি, তাহলে পেশেন্ট তো আবার অ্যাপারেন্টলি মোর হেলদি স্টেটে চলে গেল। যখনই অ্যাপারেন্টলি মোর হেলদি স্টেটে চলে গেল, তখন ওর আর ওষুধ খাওয়ারই দরকার হয় না। বা হায়াসায়ামাস, ট্যামোনিয়াম খেয়ে যখন পেশেন্ট অ্যাপারেন্টলি হেলদি ক্যালকেরিয়া স্টেটে চলে গেল, তখন আর ওষুধ খাওয়ারই দরকার হয় না। কারণ ক্যালকেরিয়া স্টেট ইটসেলফ এ হেলদি স্টেট, খুব একটা ভোগায় না, স্ট্রং কনস্টিটিউশন। তাই এই ওষুধগুলো পড়ার পরে পেশেন্ট
একদম ভালো হয়ে যায়, আর কোনো ওষুধের দরকার হয় না। আসলে দরকার হয় না এই সেন্সে, পেশেন্ট যখন অ্যাপারেন্টলি হেলদি ফিল করে, পেশেন্ট আর আসে না আমাদের কাছে ওষুধ চিকিৎসার জন্য। তার ফলে আমরা মিস করে যাই পরবর্তী ক্ষেত্রে কোন মেডিসিন দেবো সেটা। বলছি যেটা লেয়ার ফরমেশনের ব্যাপার যেটা বলছিস, লেয়ার ফরমেশন হলে তাহলে তো আমি প্রথমে, এখন আমি এই পরিস্থিতিতে যে সিমটমস গুলো পাচ্ছি, ধরো লাইকোপোডিয়ামের কথা, এই সালফারের কথা বললে আমি এখন পাচ্ছি, তাহলে তো আমি পুরো সিক পার্সেন্টটাকে তো পুরো জাজ করলাম যে তার প্রথমে ছিল ক্যালকেরিয়া, মাঝে লাইকো এলো, এখন সালফারের পাচ্ছি, মানে ভেতরে আরো দুটো লেয়ার আছে। তাহলে আমি তো পুরো সিক পার্সেন্টটাকে জাজ করতে পেরেও আমি ওষুধ দিতে পারছি না, যেহেতু তিনটে সিমটমস আছে। তাহলে তিনটেরই তো সিমটম থাকে, তো ওই জন্য আমরা তো বুঝতে পারি না এটা অ্যাকচুয়ালি ক্যালকেরিয়া না লাইকো না সালফার। আচ্ছা, তিনটে, আমার তো তিনটেই মনে হয় না, অনেক ক্ষেত্রেই মনে হয় যে দু তিনটে ওষুধ হ্যাঁ আসছে। মনে হয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে এরা লেয়ার ফরমেশনে আছে, লেয়ার ফরমেশনে থাকার জন্য তিনটেরই সিমটম মিলেমিশে আছে। এবার তিনটের সিমটম যখন মিলেমিশে আছে, তখন তার মধ্যে সব থেকে প্রিডমিনেন্ট লেয়ার কোনটা সেটাকে আমাকে তখন জাজ করতে হবে। আমি যদি সেই ওষুধটা দিতে পারি, তাহলে পেশেন্টকে খুব তাড়াতাড়ি স্পিডি রিকভারি করাতে পারবো। এবার আমি যদি ভুল করি, আমি সেই সময় বুঝতে পারলাম না সালফারের লেয়ার, আমি লাইকোপোডিয়ামের লেয়ারটা দিলাম, লাইকোপোডিয়াম দিলাম বা ক্যালকেরিয়া কার্ভ দিলাম, তাহলে কি হবে? প্রশ্নটা হচ্ছে সেই জায়গাতে। আমি যদি ক্যালকেরিয়া কার্ভ সেই সময় প্রেসক্রিপশন করে ফেলি, তাহলে কিন্তু দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে ক্যালকেরিয়া কার্ভ তার মধ্যে কোনো এফেক্ট তৈরি করলো না, পেশেন্ট যেমন ছিল তেমনই হলো, বরঞ্চ তার মধ্যে কিছু সিমটমের অ্যাগ্রাভেশন হলো। আরেকটা হতে পারে পেশেন্ট ভালো হয়ে গেল, অনেকটাই ভালো হয়ে গেল। তার কারণ হচ্ছে আমার জাজমেন্টের রং ছিল যে সেই সময় ক্যালকেরিয়া কার্ভের সিমটমও সেই সময় ওইগুলোর মধ্যে প্রিডমিনেন্ট ছিল, সেটা আমাকে আরেকটু কোয়েরি করতে হতো বা আমি ঠিক ধরতে পারিনি। যদি ক্যালকেরিয়া কার্ভ বেসিক্যালি সেই সময় প্রিডমিনেন্ট থেকে থাকে, তাহলে যদিও সালফারের মতো সিমটম আমি অনেক কিছু পেলাম, কারণ এইগুলো পলিক্রেস্ট ওষুধ, তো অনেক সিমটম মিলেমিশে থাকে। ক্যালকেরিয়া কার্ভে পেশেন্টটা কিন্তু সেই চান্সটা অনেক কম, বরঞ্চ অ্যাগ্রাভেশন হওয়ার চান্সটাই বেশি। কারণ সালফারের যে প্রমিনেন্ট সিমটম, ক্যালকেরিয়া কার্ভের যে প্রমিনেন্ট সিমটম, সেটা আমার কাছে মিস হওয়ার সম্ভাবনা কম। আমি বুঝে যাব যে এ শীতকালেও গরমকালেও চান করতে চায় না, যেটা আগে ছিল না, বা আগে থাকলেও এত প্রমিনেন্ট ছিল না। তাহলে এটা তো সালফারের প্রমিনেন্ট সিমটম। আমার এই জায়গাগুলো মিস হওয়ার সম্ভাবনা কম। হাতের তলাটাও ওরকম গরম, জ্বালা আছে, যেটা ক্যালকেরিয়া কার্ভের হাতের চেটোটা অত গরম থাকে না, যদিও তার মধ্যে সালফারের কিছু সিমটম রয়েছে, ক্যালকেরিয়ার কিছু সিমটম রয়েছে। তাহলে আর একটা জিনিস, এই যে কেন্টের 12 অবজারভেশনে যেটা বলেছে যে নিউ সিমটমস যেটা আগে, নিউ সিমটমস যেটা আসছে সেটা আগে যাবে, ওল্ড সিমটমস পরে যাবে। আমি ধর প্রথমে সালফার দিলাম, আমি যদি দেখি যে আমার পরের সিমটমস আসছে যে লাইকোপোডিয়া, তাহলে আমি ওয়েট করতে পারি। ওয়েট করবো তো। কিন্তু সেই অনুযায়ী তো তার মানে আমি এখানে কিন্তু পুরো ম্যানটাকে আমি, সিক পার্সনটাকে বিচার করে আমি কিন্তু ওষুধ দিতে পারছি না। সিক পারসন মানে হচ্ছে মানুষ অ্যাজ এ হোল, তার যে শুধু মেন্টাল হ্যাঁ, কন্ডিশনটা থাকবে সেটা নয়, তার মেন্টাল ফিজিক্যাল সব মিলিয়ে হোলিস্টিক অ্যাপ্রোচে। এবং এই সিকটাকে ধরতে গেলে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পেশেন্টটাকে ধরতে হবে। আমরা যে শুধু মেন্টাল স্টেট থেকে মানুষটাকে সিক পারসন হিসেবে ধরবো তা নয়, না 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 না। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ধরবো। তাকে কি ধরবো? তাকে যখন টোটালিটি অফ সিমটম করার পরে আমি কি দেখবো? তার প্রেজেন্ট কমপ্লেনটা ম্যাচ করলো কিনা, তার কিংডম ম্যাচ করলো কিনা, তার মায়াজম ম্যাচ করলো কিনা, তার জার্নি এসেন্স ম্যাচ করলো কিনা, সব দিক থেকে সে ম্যাচ করলো কিনা। করার পরে যে ওষুধটা আসবে, আমাকে সেই ওষুধের কথা ভাবতে হবে। কিংডমের তো একটা ফ্লেভার রয়েছে। হুম। কিংডমের ফ্লেভারটা কি? সে অ্যানিমেল কিংডম, ভেজিটেবল কিংডম, মিনারেল কিংডম কিনা, তার একটা ফ্লেভার আছে। মায়াজমের একটা ফ্লেভার আছে। মেডিসিনের একটা ইন্টারনাল এসেন্স আছে। তার সাথে সেই ইন্টারনাল এসেন্সের সাথে তার একটা প্যাথোলজিক্যাল স্পেয়ার অফ অ্যাকশন রয়েছে মেডিসিনের। মেডিসিনের স্পেয়ার অফ অ্যাকশনের সাথে তার যে সিমটম গুলো রয়েছে, সেই সিমটমকে সে কতটা কভার করছে।
যখন সব দিক থেকে আমরা যখন ম্যাচ করাবো তখন দেখবো যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এই জন্য ডক্টর অজন শঙ্করন বলছেন যে 8 বক্স মেথড, মানে 8টা দিক থেকে আমি ম্যাচ করাবো, 8টা অ্যাঙ্গেল থেকে ম্যাচ করাবো একটা ওষুধকে। তার মায়াজম, তার কিংডম, তার স্পেস। স্পেস মানে হচ্ছে সে কতটা অ্যাকিউট না কতটা ক্রনিক, তার সেন্ট্রাল আইডিয়া, তার ফিজিক্যাল সিমটম, সবগুলোকে ম্যাচ করাবো। করিয়ে তার প্যাথোলজি ম্যাচ করানোর পরে যে ওষুধটা সব থেকে বেশি মোস্ট সিমিলার হবে সেই ওষুধটাকে সবার আগে দিতে হবে।